একজন সাধারণ কৃষক ছেলে যে একদিন হঠাৎ পেয়ে যায় একটি রহস্যময় ড্রাগনের ডিম। আর সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার, যেখানে আছে জাদু, শক্তিশালী শত্রু, এক ভয়ঙ্কর রাজা এবং এক মহাকাব্যিক যুদ্ধ। কিন্তু কি অ্যারাগন সত্যিই একজন প্রকৃত ড্রাগন রাইডার হতে পারবে? আর তার সামনে যে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তা কি সে মোকাবেলা করতে পারবে? জানতে হলে দেখুন আজকের এই দুর্দান্ত মুভি এক্সপ্লেন। দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা জানতে পারি এল গাজিয়া এক সময় শান্তিপূর্ণ এক রাজ্য ছিল, যেখানে ড্রাগনের শক্তির মাধ্যমে রাজারা দেশ শাসন করতেন। কিন্তু ক্ষমতার লোভ মানুষকে বিভক্ত করে তোলে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য রাজারা একে অপরের বিরুদ্ধে ড্রাগন ও কালো জাদুর ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেন। এই সুযোগে গালপ্রিক্স নামের এক দূর্ত ড্রাগন রাইডার রাজাদের দুর্বলতা খুঁজে বের করেন। এক রক্তক্ষয়ী যুদ্ধে তিনি সবাইকে নির্মমভাবে হত্যা করেন এবং তাদের ড্রাগনগুলোকেও ধ্বংস করে ফেলেন। রাজ্য জুড়ে একচ্ছত্র শাসক হয়ে ওঠেন তিনি, কিন্তু ক্ষমতা তাকে আরো নিষ্ঠুর ও ভয়ঙ্কর করে তোলে। কেউ তাকে থামাতে পারে না, যা ইচ্ছা তাই করেন। এল গাজিয়ার জনগণ তার অত্যাচার থেকে মুক্তি পেতে গ্রিন হাউস নামে একটি বিদ্রোহ দল গঠন করে। তারা রাজাকে ক্ষমতা থেকে সরানোর পরিকল্পনা করে। এক রাতে গ্রিন হাউসের এক সাহসী যোদ্ধা আরিয়া রাজপ্রাসাদ থেকে একটি রহস্যময় পাথর চুরি করে পালিয়ে যান। রাজা গালপ্রিক্স বুঝতে পারেন এটি কোনো সাধারণ পাথর নয়, এর মধ্যে লুকিয়ে আছে অসম্ভব শক্তি। পাথর হারিয়ে তিনি রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন এবং তার জাদুকর দুর্যোগকে আদেশ দেন যেভাবেই হোক সেটি ফিরিয়ে আনতে হবে। দুর্য সেনাবাহিনী নিয়ে আরিয়ার পিছু নেয় এবং একসময় তাকে ধরে ফেলে। সংঘর্ষে তার দুই সঙ্গী নিহত হন আর আরিয়া গুরুতর আহত হয়ে ঘোড়া থেকে পড়ে যান। কিন্তু তিনি সহজে হার মানার মানুষ নন। শেষ মুহূর্তে জাদুর মাধ্যমে পাথরটিকে অন্য কোথাও পাঠিয়ে দেন। দুর্য অনেক চেষ্টা করেও আরিয়ার কাছ থেকে পাথরের অবস্থান জানতে পারেন না। অন্যদিকে আমরা অ্যারাগন নামের এক তরুণ শিকারীকে দেখতে পাই। তার বাবা মা নেই আর ছোটবেলা থেকেই সে তার চাচার সঙ্গে একটি খামারে বসবাস করে। এক রাতে শিকারী হিসেবে দক্ষ অ্যারাগন জঙ্গলে শিকার করতে বের হয়। হঠাৎই রহস্যময় সেই উজ্জ্বল পাথরটি খুঁজে পান। বিস্মিত হয়ে সেটি হাতে তুলে নেন এবং কসাইয়ের দোকানে গিয়ে মাংসের বিনিময়ে এটি দেওয়া যায় কিনা তা দেখতে চান। কিন্তু কসাই যখন পাথরটি দেখেন তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ পাথর নয়, এ ধরনের মূল্যবান বস্তু কেবল রাজপরিবারের সম্পদ হতে পারে। আতঙ্কিত হয়ে তিনি অ্যারাগনকে সতর্ক করে দেন এই পাথর রাখা অত্যন্ত বিপজ্জনক। রাজা যদি জানতে পারেন তাহলে পুরো গ্রাম ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। দ্রুত তাকে দোকান থেকে বের করে দেন যেন কোনো ঝামেলায় না জড়ান। দোকান থেকে বেরিয়ে অ্যারাগন দেখেন রাজদরবারের সৈন্যরা ব্রম নামের এক বৃদ্ধকে হেনস্থা করছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি রাজা গালপ্রিক্সের জঙ্গল থেকে মুরগি চুরি করেছেন। সৈন্যরা তার কাছ থেকে মুরগিগুলো কেড়ে নিতে চাইলে প্রথমে প্রতিরোধের কথা ভাবেন ব্রম, কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি বুঝে চুপচাপ মুরগিগুলো ছেড়ে দেন। সেদিন রাতে অ্যারাগন যখন ঘরে ফেরেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। পাথরটি কাঁপতে শুরু করে, কিছুক্ষণের মধ্যেই সেটি ফেটে যায় আর ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট নীল ড্রাগন। এখন সব পরিষ্কার হয়ে যায়, এটি কোনো সাধারণ পাথর ছিল না, বরং এক ড্রাগনের ডিম। বিস্মিত অ্যারাগন ড্রাগনটির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। কৌতূহলবশত তিনি হাত বাড়িয়ে সেটিকে স্পর্শ করেন আর তখনই তার হাতে একটি রহস্যময় চিহ্ন ফুটে ওঠে। এদিকে দূরে কোথাও একই মুহূর্তে ব্রম ও গালপ্রিক্স দুজনেই অনুভব করেন একটি নতুন ড্রাগন জন্ম নিয়েছে। রাজা সঙ্গে সঙ্গে দুর্যোগকে নির্দেশ দেন যে কোনোভাবেই হোক সেই ছেলেটিকে খুঁজে বের করতে হবে এবং শেষ করে দিতে হবে। এর পরের দিনগুলোতে অ্যারাগন ও ড্রাগনের মধ্যে এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হতে থাকে। এক নতুন অধ্যায়ের সূচনা হয়। অ্যারাগন ড্রাগনটির নাম দেয় সাফিরা। সে ঠিক করে সাফিরাকে উঠতে শেখাবে। ধাপে ধাপে প্রশিক্ষণ শুরু করে সে। প্রথমে ছোট ছোট লাফ, তারপর ডানা ঝাপটানো। শীঘ্রই সাফিরা আকাশে ওড়ার কৌশল রপ্ত করে ফেলে। কিছুদিনের মধ্যেই সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মেঘের উপরে গিয়ে উড়ে বেড়াতে পারে। কিন্তু অ্যারাগন তখনও বুঝতে পারেনি ড্রাগন কত দ্রুত বড় হয়। একদিন দীর্ঘক্ষণ উড়ে থাকার পর সাফিরা যখন মাটিতে নামে তখন সে আগের চেয়ে অনেক বড়।
বিশাল আকার দেখে প্রথমে ভয় পেয়ে যায় অ্যারাগন। ঠিক তখনই সাফিরা কথা বলে ওঠে। সে জানায় তার নাম সাফিরা আর অ্যারাগন তার নির্বাচিত রাইডার, শুধু তিনিই তাকে চালনা করতে পারেন। আরো আশ্চর্যের বিষয় হলো অ্যারাগন কিছু না বললেও সাফিরা তার মনের কথা শুনতে পারে। এই রহস্যের উত্তর খুঁজতে অ্যারাগন চুপি স্বরে ব্রমের বাড়িতে ঢুকে পড়ে, কারণ সে জানে ব্রমের কাছে ড্রাগনের বিষয়ে অনেক বই আছে। গ্রামের সবাই বলে একসময় ব্রম নিজেও একজন ড্রাগন রাইডার ছিলেন। সেখানে সে একটি বই খুঁজে পায় যেখানে ড্রাগনদের ইতিহাস লেখা ছিল। গভীর মনোযোগে বইটি সে পড়তে থাকে। ঠিক তখনই ব্রম তাকে ধরে ফেলে, দ্রুত চলে যেতে বলে। অ্যারাগন ব্রমের কথা মানতে চায় না, সে ড্রাগন রাইডারদের সম্পর্কে জানতে চায়, কিন্তু ব্রম তাকে সতর্ক করে দেয় যদি কেউ জানতে পারে যে সে একজন রাইডার তাহলে তার জীবন ভয়ঙ্কর ঝুঁকিতে পড়বে। অ্যারাগন রাগে বলে, তুমি হয়তো আসলে কোনো ড্রাগন রাইডারই নও, শুধু সবার দৃষ্টি আকর্ষণের জন্য মিথ্যা গুজব ছড়িয়েছ। অ্যারাগন চলে যেতেই ব্রম ধীরে ধীরে তার লাল রঙের তলোয়ারের দিকে তাকায়। তখন বোঝা যায় সে সত্যি একসময় এক ড্রাগন রাইডার ছিল, এক সাহসী যোদ্ধা। এদিকে অ্যারাগন যখন বাড়ি ফিরছিল তখন সে শুনতে পায় কসাই রাজদরবারের লোকদের কাছে ড্রাগনের কথা ফাঁস করে দিয়েছে। সে অ্যারাগনের নাম, তার চাচার খামারের ঠিকানা সব বলে দিয়েছে। মুহূর্তেই তার মনে ভয় জাগে। তার চাচার জীবন এখন ভয়ঙ্কর বিপদের মুখে। সে দৌড়ে খামারের দিকে ছুটতে থাকে, কিন্তু হঠাৎই সাফিরা এসে তাকে ধরে নিয়ে আকাশে উড়ে যায়। সাফিরা বলে, এখন আর কিচ্ছু করার নেই, দেরি হয়ে গেছে। অ্যারাগন বারবার সাফিরাকে অনুরোধ করে, প্লিজ আমাকে নিচে নামাও, হয়তো আমি চাচাকে বাঁচাতে পারবো। প্রথমে সাফিরা রাজি হয় না, কিন্তু অ্যারাগন যখন জোর দিয়ে আদেশ দেয় তখন বাধ্য হয়ে তাকে নিচে নামিয়ে দেয়, তবে সরাসরি মাটিতে নয়, একটা শুকনো খড়ের গাদার উপরে ফেলে দেয় যাতে আঘাত না লাগে। অ্যারাগন ছুটে গিয়ে দেখে সব শেষ, তার চাচা আগেই মারা গেছেন। শোকার ক্রোধে অন্ধ হয়ে সে সাফিরার দিকে ফিরে চিৎকার করে বলে, এটা তোমার দোষ, তুমি যদি আমাকে আটকে না রাখতে তাহলে আমি তাকে বাঁচাতে পারতাম। রাগের বশে সে সাফিরাকে সেখান থেকে চলে যেতে বলে। ততক্ষণে ব্রহ্ম সেখানে পৌঁছে যায় অ্যারাগনকে বাঁচাতে, কিন্তু অ্যারাগন তখন এতটাই ক্ষুব্ধ ছিল যে সে ব্রমকেও দূরে চলে যেতে বলে। তাদের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়। এই তর্কের মাঝেই ব্রম অ্যারাগনের হাতে থাকা রহস্যময় চিহ্নটি দেখে ফেলে আর সঙ্গে সঙ্গেই বুঝতে পারে অ্যারাগন একজন ড্রাগন রাইডার হয়ে উঠেছে। ব্রম তাকে জিজ্ঞাসা করে, তোমার ড্রাগন কোথায়? অ্যারাগন হতাশ গলায় উত্তর দেয়, আমি তাকে চলে যেতে বলেছি। এদিকে অ্যারাগন তখন তার চাচার মরদেহ সসম্মানে সমাধিস্থ করার কথা ভাবছিল, কিন্তু ব্রম আর দেরি করেনি। সে দ্রুত কুটিরে আগুন লাগিয়ে দেয় এবং অ্যারাগনকে জোর করে ঘোড়ার পিঠে তুলে নেয় এবং বলে, এখানে থাকলে তারা তোমাকেও মেরে ফেলবে। ব্রম ও অ্যারাগন দ্রুত সেই ধ্বংসস্তূপ থেকে সরে যায়। পেছনে পড়ে থাকে জ্বলতে থাকা ঘর আর সেই সঙ্গে অ্যারাগনের শৈশবের শেষ স্মৃতিগুলো। জঙ্গলে এসে ব্রম অবশেষে অ্যারাগনকে সত্যটা বলে, আমি শুধু গল্প বলি না, আমি একসময় সত্যি একজন ড্রাগন রাইডার ছিলাম। আমি গ্রিন হাউস বিদ্রোহের দলের সদস্য ছিলাম, কিন্তু এক যুদ্ধে আমার ড্রাগনকে গালব্রিক্স হত্যা করে। এরপর থেকে গ্রিন হাউসদের আর কোনো ড্রাগন রাইডার নেই। ব্রম অ্যারাগনের দিকে তাকিয়ে বলে, গ্রিন হাউসরা এখন তোমার উপর নির্ভর করবে। রাজাকে হারাতে হলে আমাদের অন্তত একজন রাইডার দরকার, আর সেটি হবে তুমি। অ্যারাগন প্রথমে দ্বিধায় পড়ে যায়, কিন্তু যখন সে উপলব্ধি করে যে গালব্রিক্সের হাত থেকে সবাইকে রক্ষা করা এখন তার দায়িত্ব, তখন সে রাজি হয়। ব্রম তাকে সাফিরাকে ডাকার জন্য বলে। অ্যারাগন চোখ বন্ধ করে, মনের গভীর থেকে সাফিরাকে স্মরণ করে। কিছুক্ষণ পর আকাশের কোণে এক নীল আলো দেখা যায়। সাফিরা ফিরে আসে। প্রথমে সে ব্রমের উপর সন্দেহ প্রকাশ করে, কিন্তু যখন ব্রম তাকে পরীক্ষা করে প্রশংসা করে তখন সাফিরা তার উপর বিশ্বাস স্থাপন করে। অ্যারাগন তখনও সাফিরার উপর রাগ করছিল। সে তার পিঠে চড়তে চাইছিল না। তার মনে হচ্ছিল সাফিরার ভুলেই তার চাচার মৃত্যু হয়েছে। তখন ব্রম তাকে বোঝায়, সাফিরা তোমাকে রাইডার হিসেবে বেছে নিয়েছে আর তার দায়িত্ব তোমাকে রক্ষা করা। আর এখানেই আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সত্য জানতে পারি, যদি একজন রাইডার মারা যায় তবে তার ড্রাগনও বেঁচে থাকতে পারে না। অর্থাৎ যদি অ্যারাগন মারা যায় তাহলে সাফিরাও মারা যাবে। এরপর ব্রম অনুমান করে গালব্রিক্স এবার দুর্যোগে এবং আরো ভয়ঙ্কর যোদ্ধাদের পাঠাবে যাতে তারা অ্যারাগনকে হত্যা করতে পারে। তাই সে সিদ্ধান্ত নেয়
গ্রিন হাউসের গোপন আস্তানায় অ্যারাগনকে নিয়ে যাবে, যেখানে সে নিরাপদে থাকবে। সাফিরাকে কিছু সময়ের জন্য দূরে পাঠিয়ে ব্রম ও অ্যারাগন তাদের যাত্রা শুরু করে। পথে অ্যারাগন দেখে রাজার নিষ্ঠুর যোদ্ধারা নিরীহ গ্রামবাসীদের লুট করছে। সে চায় ব্রম কিছু করুক, কিন্তু ব্রম তাকে বাধা দিয়ে বলে, তুমি এখনো প্রস্তুত নও, আর আমি একা পারবো না তাদের সাথে। তখন অ্যারাগন প্রতিবাদ করে বলে, আমি লড়াই করতে জানি। ব্রম তা শুনে অ্যারাগনকে পরীক্ষা করার জন্য কাঠের লাঠি দিয়ে অ্যারাগনের সঙ্গে যুদ্ধে নামে। অ্যারাগন মনে করেছিল সে সহজেই জিততে পারবে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই ব্রম তাকে পরাস্ত করে। ব্রম তখন বলে, তুমি একেবারেই প্রস্তুত নও। অ্যারাগন এবার বুঝতে পারে তার সত্যিকারের প্রশিক্ষণের প্রয়োজন। সন্ধ্যায় বিশ্রামের সময় ব্রম তার জাদু বলে আগুন জ্বালে। বিস্ময় হয়ে অ্যারাগন জিজ্ঞাসা করে, তুমি এটা কিভাবে করলে? কিন্তু ব্রম রহস্য রেখে তাকে কোনো জাদুমন্ত্র শেখাতে অস্বীকার করে, শুধু বলে, তুমি এখন ঘুমাও, কাল নতুন পথ চলা শুরু হবে। পরদিন সকালে তারা আবার যাত্রা শুরু করে এবং এক গ্রামে পৌঁছায়। ব্রম অ্যারাগনকে সতর্ক করে, কাউকে কিছু বলো না, কারো সঙ্গে কথা বলবে না। কিন্তু অ্যারাগন কথা শোনে না। সে এক ভবিষ্যৎদ্রষ্টা নারী অ্যাঞ্জেলার কাছে যায় এবং জানতে চায় তার ভবিষ্যৎ কি। অ্যাঞ্জেলা বলে, তোমার ভেতর বিশাল শক্তি লুকিয়ে আছে, তোমার ভবিষ্যৎ রহস্যময়, কিন্তু এক জিনিস নিশ্চিত, তুমি একদিন সবার ভাগ্য পরিবর্তন করবে। শীঘ্রই তুমি একটি ভয়ঙ্কর যুদ্ধে লড়বে। আর একটি রহস্যময় মেয়ের কথাও বলে, যে শিগগিরই অ্যারাগনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। অ্যারাগন অ্যাঞ্জেলার তাঁবু থেকে বের হতেই দুর্যের পাঠানো ভয়ঙ্কর যোদ্ধারা তার উপর আক্রমণ চালায়। ভাগ্যক্রমে ঠিক তখনই ব্রম এসে তাকে বাঁচায়, কিন্তু এরপর সে রেগে গিয়ে বলে, আমি বলেছিলাম কারোর সঙ্গে কথা বলবে না, তুমি কথা না শুনে আমাদের বিপদে ফেলেছ। কিন্তু তাদের কথোপকথনের মাঝেই আরো যোদ্ধারা এসে হামলা চালায়। এবার ব্রহ্ম লড়াইয়ে নেমে পড়ে, কিন্তু শত্রুর সংখ্যা এত বেশি ছিল যে তারা প্রায় পরাজিত হতে চলেছিল। ঠিক তখনই আতঙ্কিত হয়ে অ্যারাগন ধনুক তুলে একটি তীর ছোড়ে, তবে এটি কোনো সাধারণ তীর নয়। তার অজান্তেই এক জাদুময় শক্তি এতে সংযুক্ত হয়ে যায়। তীরটি সেতুর কাঠামোতে আঘাত করে, মুহূর্তের মধ্যেই পুরো সেতু ধসে পড়ে এবং সব ভয়ঙ্কর যোদ্ধারা পানিতে ডুবে যায়। তবে এত শক্তিশালী জাদু ব্যবহার করার ফলে অ্যারাগন সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে অ্যারাগন যখন জ্ঞান ফিরে পায়, সে দেখে ব্রম তার পাশে বসে আছে। ব্রম তাকে জানায়, রাতে সাফিরা তোমার ভয় অনুভব করেছিল, তাই সে নিজের কিছু জাদুকরী শক্তি তোমার ভেতরে প্রবাহিত করে দিয়েছিল। সেই কারণেই তুমি এত শক্তিশালী জাদু প্রয়োগ করতে পেরেছিলে। এখানেই বোঝা যায় ড্রাগন চাইলে তার রাইডারকে জাদুকরী শক্তি দিতে পারে। এবং এখান থেকে আরেকটি সত্য বেরিয়ে আসে, ব্রম যে আগুন জ্বালিয়েছিল সেটিও তার ড্রাগনের কাছ থেকে পাওয়া আগের শক্তির মাধ্যমেই। ব্রম এবার অ্যারাগনকে সঠিকভাবে জাদুমন্ত্র শেখাতে শুরু করেন। তিনি তাকে শুধু মন্ত্রের ব্যবহারই নয়, বরং সাফিয়ার চোখের মাধ্যমে চারপাশ দেখা ও বোঝার কৌশল শেখান। প্রশিক্ষণ শেষে তারা দ্রুত গ্রিন হাউসের গোপন আস্তানার দিকে রওনা দেয়। প্রথমবারের মতো অ্যারাগন সাফিয়ার পিঠে চড়ে আকাশে ওড়ে, আর ব্রম নিচে ঘোড়ায় চেপে এগিয়ে যান। উঠতে উঠতে অ্যারাগন সাফিয়ার দৃষ্টির মাধ্যমে দেখতে পায় দুর্জার পাঠানো দুই ভয়ঙ্কর দানব ব্রমের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। তাড়াহুড়ো করে এগিয়ে যেতে গিয়ে অ্যারাগন হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়, আর সাফিরা ধাক্কা খেয়ে একটি গাছের সঙ্গে লেগে আহত হয়। ঠিক তখনই এক শয়তান ঝাঁপিয়ে পড়ে তাকে মারতে, কিন্তু অ্যারাগন দ্রুত ভ্রমের শেখানো একটি জাদুমন্ত্র ব্যবহার করে তাকে পরাজিত করে। অ্যারাগন ছুটে গিয়ে আহত সাফিরার কাছে যেতে চায়, কিন্তু তখনই আরেক শয়তান তাকে বাধা দেয়। এবার ব্রম লাল তলোয়ার চালিয়ে সরাসরি শয়তানটির হৃদয়ে আঘাত করে, মুহূর্তের মধ্যে তাকে শেষ করে ফেলেন। এরপর তিনি সাফিরার ক্ষততে ঔষধ লাগিয়ে দিয়ে রাগের সুরে বলেন, যুদ্ধে নিজের ড্রাগনের নিরাপত্তার কথাই সবার আগে ভাবতে হয়। অ্যারাগন তখন ভ্রমের হাত ধরে, আর তখনই তার দৃষ্টি পড়ে এক রহস্যময় চিহ্নে। বুঝতে আর দেরি হয় না, ভ্রম শুধু একজন সাধারণ যোদ্ধা নন, একসময় তিনি ছিলেন একজন প্রকৃত ড্রাগন রাইডার। এদিকে দুর্য অ্যারাগনকে ফাঁদে ফেলতে তার স্বপ্নে আরিয়াকে দেখায়। স্বপ্নের মধ্যে আরিয়া তাকে অনুরোধ করে যেন সে তাকে বন্দিদশা থেকে মুক্ত করে। ঘুম ভাঙতেই অ্যারাগন দৃঢ় সিদ্ধান্ত নেয়, সে যেভাবেই হোক আরিয়াকে বাঁচাবে। ব্রম বারবার সতর্ক করে দেয়, কারণ এই মিশন অত্যন্ত বিপজ্জনক, কিন্তু অ্যারাগন কিছুতেই শুনতে চায় না।
সে তৎক্ষণাৎ সাফিরার পিঠে চড়ে উড়ে যায়। সাফিরা তাকে থামাতে চেষ্টা করলেও অ্যারাগন কঠোরভাবে আদেশ দেয়, আমি যা বলছি তাই করবে। অবশেষে সে সেই দুর্গে পৌঁছায় যেখানে আরিয়াকে বন্দি করে রাখা হয়েছে। লুকিয়ে ভেতরে প্রবেশ করে, আরিয়াকে খুঁজে বের করে, কিন্তু বুঝতে পারে না সে ধীরে ধীরে দুর্যোর পাতানো ফাঁদের মধ্যেই পা ফেলছে। ঠিক তখনই দুর্য পেছন থেকে এসে তার জাদুময় বর্ষা দিয়ে অ্যারাগনের উপর আঘাত হানতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্রম সামনে এসে নিজের প্রাণ দিয়ে অ্যারাগনকে রক্ষা করেন। বর্ষার আঘাতে ব্রম মাটিতে লুটিয়ে পড়েন, রক্তে ভেসে যায় চারপাশ। ব্রমকে এভাবে দেখে অ্যারাগন ক্রোধে উন্মাদ হয়ে ওঠে, দুর্যোর দিকে তীর ছোড়ে। তীর সোজা গিয়ে দুর্যোর মাথায় বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যেই দুর্য অদৃশ্য হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে আরিয়ার জাদুর বাঁধনও ভেঙে যায়, সে মুক্ত হয়ে পড়ে। অ্যারাগন দ্রুত আরিয়া ও আহত ব্রমকে নিয়ে দুর্গ থেকে বের হতে চায়, কিন্তু তখনই চারপাশ থেকে শত্রু সেনারা তাদের ঘিরে ফেলে। মনে হচ্ছিল এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই। ঠিক তখনই এক অচেনা যুবক যার নাম মুরতাক দূর থেকে তীরের নিশানা ধরে দাঁড়িয়ে থাকে। প্রথমে অ্যারাগন মনে করে সে হয়তো তাদের শত্রু, কিন্তু পরক্ষণেই দেখা যায় সে আসলে অ্যারাগনের পেছন থেকে লুকিয়ে আক্রমণ করতে আসা এক সৈন্যকে হত্যা করে। ঠিক তখনই সাফিরা প্রবল শক্তিতে দুর্গের ছাদ ভেঙে নিচে নামে। এরপর সাফিরার সাহায্যে সবাই সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে আসার পর দেখা যায় ব্রম মৃত্যুর দ্বার প্রান্তে, রক্তে ভিজে গেছে তার শরীর। তিনি তার লাল তলোয়ার অ্যারাগনের হাতে তুলে দিয়ে বলেন, দুর্যোর মতো শয়তানকে হারাতে হলে তলোয়ার দিয়ে তার হৃদয় ভেদ করতে হবে। অ্যারাগন প্রাণপণে তাকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু কিছুই কাজ করে না। শেষ মুহূর্তে সাফিরা ব্রমকে নিজের পিঠে তুলে নেয় এবং একবার আকাশে উড়ে যায়, যেন তার জীবনের অন্তিম মুহূর্তেও সে একজন সত্যিকারের ড্রাগন রাইডার হিসেবে মুক্ত আকাশে উঠতে পারে। আর সেই আকাশযাত্রার মধ্যেই ব্রম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর সবাই গ্রিন হাউসের দিকে রওনা দেয়, কিন্তু পথে হঠাৎ আরিয়া অসুস্থ হয়ে পড়ে। দুর্য তাকে এক বিশেষ জাদুময় বিষ দিয়ে রেখেছিল। এদিকে মুরতাক গোপনে তাদের অনুসরণ করছিল। ঠিক তখনই সাফিরা তাকে ধরে ফেলে। তখন মুরতাক বলে তার পুরো পরিবারকে রাজা হত্যা করেছে, তাই সে প্রতিশোধ নিতে চায়। সেই কারণেই সে তাদের পথ অনুসরণ করছিল। অ্যারাগন তার কথা শুনে সাথে নেয়ার সম্মতি জানায়। এরপর মুরতাক তাদের সঙ্গে যোগ দিয়ে গ্রিন হাউসের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি জলপ্রপাতের কাছে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় যোদ্ধা অ্যারাগনের উপর হামলা চালায়। শেষ মুহূর্তে মুরতাক দ্রুত এগিয়ে এসে যোদ্ধাটিকে হত্যা করে, না হলে অ্যারাগনের জন্য সেটাই হতে পারত শেষ মুহূর্ত। জলপ্রপাতের ভেতর দিয়ে যাওয়ার পর তারা গ্রিন হাউসদের যোদ্ধাদের সঙ্গে দেখা করে। সবাই মনে করেছিল তারা নিরাপদ স্থানে পৌঁছে গেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি রাজার গুপ্তচর তাদের গোপনে অনুসরণ করে আস্তানার ঠিকানা জেনে ফেলেছে। এদিকে দুর্য রাজার সামনে হাজির হয়, কিন্তু রাজা ভীষণ রেগে যান। তিনি দুর্যকে তিরস্কার করে বলেন, এখনো অ্যারাগনকে বন্দি করতে পারোনি। তখনই দুর্য জানতে পারেন তার সৈন্যরা অ্যারাগনের গতিবিধি অনুসরণ করে গ্রিন হাউসদের গোপন আস্তানার অবস্থান জেনে ফেলেছে। খবর শুনেই রাজা দ্রুত নির্দেশ দেন, সেনা নিয়ে ওদের আস্তানা ধ্বংস করে দাও, কাউকে জীবিত রাখা হবে না। এদিকে অ্যারাগন ও মুরতাক গ্রিন হাউসে পৌঁছায়, তবে তারা সাফিরাকে ভিতরে নিয়ে যায়নি। গ্রিন হাউসের নেতা আজিহাদের সঙ্গে দেখা হলে আজিহাদ অ্যারাগনকে তার ড্রাগনকে ডাকতে বলেন। অ্যারাগন যখন সাফিরাকে ডাকে তখন সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়। এরপর অ্যারাগন গ্রিন হাউসদের কাছে অনুরোধ করে যেন তারা আরিয়ার চিকিৎসার ব্যবস্থা করে, কারণ দুর্যোর জাদুময় বিষের প্রভাব তখনও তার শরীরে রয়ে গেছে। কিন্তু সেই মুহূর্তেই শত্রুরা গোপনে প্রহরীদের হত্যা করে ভেতরে প্রবেশ করতে শুরু করে। আজিহাদ দ্রুত সংবাদ পান যে রাজা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করতে আসছে। আজিহাদ তখন অ্যারাগনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, তুমি কি আমাদের সঙ্গে যুদ্ধ করবে? অ্যারাগন এক মুহূর্ত দেরি না করে ধীর কণ্ঠে বলেন, হ্যাঁ। কিন্তু ঠিক তখনই আজিহাদ মুরতাগের দিকে তাকিয়ে চিনতে পারেন মুরতাগ আসলে কোনো সাধারণ যোদ্ধা নয়, সে হলো সেই ভয়ঙ্কর রাজার ছেলে। আজিহাদ সঙ্গে সঙ্গে আদেশ দেন, ওকে বন্দি করো। মুরতাগ আতঙ্কিত হয়ে বলেন, আমি আমার বাবার মতো নই, আমি তাকে ঘৃণা করি।
আমি শুধু শান্তি চাই, আর সেই কারণেই আমি তোমাদের সাহায্য করতে এসেছি। কিন্তু তবু আজিহাত তাকে বন্দী করে রাখার নির্দেশ দেন। এদিকে দুর্য বিশাল বাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়। সে তার সৈন্যদের উদ্দীপনা বাড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলে। অন্যদিকে গ্রিন হাউসরাও পুরোপুরি প্রস্তুতি নেয়। আজিহাত অ্যারাগনকে সুরক্ষার জন্য একটি শক্তিশালী যুদ্ধের পোশাক পরিয়ে দেন। এদিকে আরিয়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। অ্যারাগনের কাছে এসে বলেন, সৃষ্টিকর্তা তোমাকে এই কাজের জন্যই বেছে নিয়েছেন, না হলে এত বছর পর জন্ম নেয়া ড্রাগন শুধু তোমাকেই কেন নির্বাচন করলো। ঠিক তখনই বিশাল দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে রাজার সৈন্যরা। অ্যারাগন এক উঁচু পাহাড়ের উপর দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সঙ্গে সঙ্গে সে সাফিরার পিঠে উঠে আগুন বর্ষণের নির্দেশ দেয়। মুহূর্তের মধ্যেই যুদ্ধের গতিপথ গ্রিন হাউসদের দিকে ঘুরে যায়, কারণ সাফিরার দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে বহু রাজার সৈন্য পুড়ে মারা যায়। এদিকে বন্দিশালায় থাকা মুরতাক চিৎকার করে বলতে থাকে, কেউ আমাকে মুক্ত করো। ঠিক তখনই এক ভয়ঙ্কর আগুনে ঘেরা শয়তান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মুরতাককে হত্যা করতে এগিয়ে আসে। কিন্তু মুরতাক কোনোভাবেই হার মানে না। সে দক্ষতার সঙ্গে শয়তানকে পরাস্ত করে এবং বন্দিশালা থেকে বেরিয়ে এসে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে। দুর্জন নেতৃত্বে রাজার সৈন্যরা এবং শয়তানরা এবার একসঙ্গে হয়ে গ্রিন হাউসদের উপর প্রবল আঘাত হানে। চারপাশে ভয়ানক যুদ্ধ চলছে, মাটি কাঁপছে, তলোয়ারের ঝনকানি আর চিৎকারে আকাশ ভারী হয়ে উঠেছে। অ্যারাগন দ্রুত সাফিরাকে আগুন নিক্ষেপের নির্দেশ দেয়। মুহূর্তের মধ্যে দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে, অসংখ্য শত্রু ছাই হয়ে যায়। কিন্তু ঠিক তখনই দেখা যায় মুরতাককে চারপাশ থেকে ঘিরে ফেলেছে রাজার সৈন্যরা। তারা প্রায় তাকে হত্যা করতে চলেছে। ঠিক তখনই অ্যারাগন ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু এখনই সবচেয়ে ভয়ানক মুহূর্তটি আসে। অ্যারাগনের সামনে হাজির হয় দুর্য, যার মুখে এক শীতল অশুভ হাসি। এবার সে কালো জাদুর মাধ্যমে নিজেদের জন্য এক বিশাল ড্রাগন তৈরি করে এবং তার পিঠে চড়ে বসে। যুদ্ধ শুরু হয়। দুর্য ড্রাগন সাফিরার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় ভয়ঙ্করভাবে কামড়ে ধরে। সাফিরা বেদনায় চিৎকার করে ওঠে। তার শক্তি ক্রমেই কমে আসছে। প্রথম দিকে দুর্যর হাতেই যুদ্ধের ভারী দিক ছিল, কিন্তু অ্যারাগন সাহস হারায় না। সে দ্রুত লাল তলোয়ার হাতে তুলে নেয় এবং দুর্য ড্রাগনের উপর আঘাত হানে। ঠিক সেই মুহূর্তে সে সাফিরাকে আগুন বর্ষণের নির্দেশ দেয়। কিন্তু যুদ্ধের ধকল এবং আহত অবস্থায় সাফিরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তবুও সে তার লেজের শক্তিশালী আঘাতে অ্যারাগনকে দুর্যর দিকে ছুঁড়ে দেয়। অ্যারাগন পড়তে পড়তে শক্ত হাতে তার লাল তলোয়ার ছুঁড়ে মারে। তলোয়ার সোজা গিয়ে দুর্যর হৃদয় ভেদ করে দেয়। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে দুর্য কোনো প্রতিরোধের সুযোগই পায়নি। সে সঙ্গে সঙ্গেই নিস্তেজ হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তে অ্যারাগন নিজেও ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যেতে থাকে। ঠিক তখনই সাফিরা শেষ শক্তি দিয়ে উড়ে গিয়ে তাকে আকাশেই ধরে ফেলে। তবে এত মারাত্মক আহত হওয়ার কারণে তার পক্ষেও আর বেশিক্ষণ উড়ে থাকা সম্ভব হয়নি। কিছুক্ষণ পর ধীরে ধীরে দুজনেই মাটিতে পড়ে যায়। অ্যারাগন প্রাণে বেঁচে যায়, কিন্তু সাফিরা এতটাই আহত হয়ে পড়ে যে মৃত্যুর দ্বার প্রান্তে চলে আসে। অ্যারাগন মরিয়া হয়ে তার সমস্ত জাদুময় শক্তি দিয়ে সাফিরাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণ পর অতিরিক্ত শক্তি ক্ষয়ের কারণে সে নিজেই অজ্ঞান হয়ে যায়। যখন অ্যারাগনের চেতনা ফিরে আসে, সে সঙ্গে সঙ্গেই সাফিরার কথা জিজ্ঞাসা করে। মুরতাক তখন বিষণ্ণ মুখে বলে সে চলে গেছে। অ্যারাগন শোকাতুর হয়ে পড়ে, ভেবে নেয় যে সাফিরা মারা গেছে। ঠিক তখনই মুরতাক হেসে ওঠে এবং সাফিরাকে ডাক দেয়। মুহূর্তের মধ্যেই সাফিরা সামনে এসে দাঁড়ায়, সুস্থ, শক্তিশালী আর উজ্জ্বল। অ্যারাগন বিস্ময়ে তাকিয়ে থাকে, যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মুরতাক মৃদু হাসে আর আকাশে ধীরে ধীরে সূর্য উদিত হয়। আর এইখানেই কাহিনীর সমাপ্তি ঘটে। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।